খাবার টেবিলে নাইফ দিয়ে ধীরে ধীরে কেটে খাবার মুখে পড়লো আনিকা। হেলাল সাহেবের সাথে টুকটাক কথা চলছে যার। চেয়ার টেনে শব্দ করে বসতেই মাহাদি চোখ তুলে তাকালো। দুজনের চোখাচোখি হলো সামান্য সময়ের জন্য, তারপর তা ভেঙে গেল। দুজনেই অস্বস্তি নিয়ে চোখ সরিয়ে নিল। স্থির করলো অক্ষিদয় প্লেটের দিকে। চুপচাপ খাবার খেতে ব্যস্ত হলো। রোহিণী আকস্মিক বলে উঠলেন, কিরে মমো, এমন চুপচাপ কেন তুই? কথা বলছিস না কেন? আনিকা এতক্ষণ মমকে খেয়াল করলো। প্রথম দেখায় গুলুমুলু মেয়েটাকে তার মনে ধরলো। গোল গোল চোখে মমকে অবলোকন করে বলে উঠলো, হাই বেবি গার্ল, ইউ লুক লাইক আ ডল। তুমি কি মাহাদিকে বিয়ে করবে? আসলে বেচারার কোনো গার্লফ্রেন্ড নেই। প্রথমবার দেখা হওয়ার পর এমন অদ্ভুত কথা কেউই আশা করেনি আনিকার থেকে। আনিকার ঠোঁটে মিষ্টি হাসি ঝুলে আছে। তার পেছনে দাঁড়িয়ে ভিক্টর হাতে ব্যাগ নিয়ে। রোহিণী হেসে দিলেন শব্দ করে। পরিবেশ স্বাভাবিক করতে আনিকাকে প্রশ্ন করলেন, মজা করছো না তুমি? সে তো মমো আমার ভাবি হলে মজা করব, এখন আমি সিরিয়াস। বেচারা মাহাদিকে কোনো মেয়ে পাত্তা দেয় না। মমো লিপি বেগমের দিকে নাক ফুলিয়ে চেয়ে বোঝালো, এই মেয়েকে থামাও। জাইন তখনই শক্ত কণ্ঠে বলল, দ্যাটস টু মাস, স্টপ দ্য ননসেন্স টক, লাইক মাহাদি মমোস ব্রাদার। আনিকা আবারও অপমানে থতমত মুখ করে নিল। মনে মনে নিজেকে ধিক্কার জানালো, কি এক বাড়িতে এসেছে কথায় কথায় এরা অপমান করে। পঞ্চমবারের মতো দীর্ঘশ্বাস ফেললো আনিকা। খাবার খেতে ইচ্ছে করছে না তার। মাহাদি আর চোখে দেখলো বোনকে একবার, মুখ দেখে বুঝে নিল এখানে আর একটুখানি বসে থাকলে তার ফুলের মতো নাজুক বোনটা কেঁদে দেবে। তাই সে উঠে দাঁড়িয়ে বলে উঠলো, আই এম ডান। আনিকার সাথে আসো, তোমার সাথে কথা আছে। আনিকা এখান থেকে বের হতে চাইছিল। মাহাদির কথায় উঠে দাঁড়ালো খাবার টেবিল থেকে। টিস্যু দিয়ে ঠোঁট মুছে নিয়ে ক্যাজুয়াল হাসি দিয়ে মাহাদির পেছন পেছন চলে গেল। সাথে ভিক্টরও ছায়ার মতো তাদের অনুসরণ করলো। সৈয়দ বাড়ির মেন ফটকের সামনে পৌঁছাতে মাহাদি দুহাতে বুকে টেনে নিল তাকে। পিঠে হাত বুলিয়ে দিতে দিতে মৃদু আওয়াজে সান্ত্বনা দিল, ডোন্ট ক্রাই সিস, ইটস ওকে, ফরগেট ইট। সৈয়দ বাড়ি থেকে দুটো গাড়ি পরপর বের হলো। প্রথম গাড়িতে ইসরাত, জাইন, মমো, মাহাদীপ, ভিক্টর। দ্বিতীয় গাড়িতে ড্রাইভিং সিটে আরশ, ফ্রন্ট সিটে আনিকা, ব্যাক সিটে ইরহাম, আহান, নুসরাত। আরশ ফ্রন্ট মিররে ঠিক করে নিয়ে বলে উঠল, কেউ একজন সিট বেল্ট বাঁধেনি, তাকে বলা হচ্ছে বাঁধার জন্য। নুসরাত বিরক্ত হয়ে সিট বেল্ট টেনে নিয়ে বেঁধে ফেললো। আনিকার ঘাড় বাঁকিয়ে পেছনে ফিরে নুসরাতকে দেখলো। চিকন সুরে বলে উঠল, তুমি মুখে কি ইউজ করো? এতটা গ্লো করছো কিভাবে? কোন ব্র্যান্ডের স্কিন কেয়ার ইউজ করো? নুসরাত ঠোঁট বাঁকিয়ে মিথ্যা হাসি দিল। টেনে টেনে বলে, স্পেশাল ওয়াশরুমের কাপড় ধোয়ার সাবান দিই, লাইক ভীম ওয়াশ, কামাল সাবান, লাক্স সাবান, ডাব সাবান, ইত্যাদি ইত্যাদি। কখনো কখনো হুইল পাউডার দিয়ে মুখ ধুয়ে ফেলি, আবার কখনো হ্যান্ড ওয়াশ দিয়ে। আপনি চাইলে ট্রাই করতে পারেন মিস অর মিসেস। আনিকা বলে উঠল, মিস বলতে পারো। তোমার আর আরশের ডিভোর্স হয়ে গেছে? নুসরাত অনীহা নিয়ে বলে ওঠে, তার আগে এটা বলুন আপনি কে? আনিকা উৎফুল্ল হয়ে জবাব দিল, ওনার উঠবি, এবার আমার প্রশ্নের উত্তর দাও। নুসরাত আর চোখে আরশকে দেখলো। উদাসীন গলায় বলে উঠল, জানি না। আনিকা আর কথা বলল না। ব্লুটুথ কানেক্ট করে লাউড স্পিকারে গান বাজানো শুরু করলো। ইরহাম নুসরাতের কান ঘেঁষে মৃদুস্বরে ভুরু উঁচিয়ে বলে উঠল, এই মহিলা এত বেশি ইন্টারফেয়ার করছে কেন আমাদের পরিবারের বিষয়ে? আর ভাইও দেখি কোনো কথা বলে না, কেমিস্ট্রিটা কি? নুসরাত শক্ত কণ্ঠে বলল, কোনো কেমিস্ট্রি নেই, ইগনোর কর ভদ্র মহিলাকে। জাইন ইসরাতকে নিয়ে এসেছে ওয়েডিং ওয়ার্ড্রোবে। আসার পর থেকে অফ হোয়াইট কালারের লেহেঙ্গা একের পর এক পরাচ্ছে তাকে। গত 1.5 ঘন্টা যাবৎ কাপড় টায়াল দিচ্ছে তারা। ইসরাত কিছুক্ষণ পর পর কাপড় চেঞ্জ করে এসে জাইনের সামনে দাঁড়াচ্ছে। জাইন তাকে বারবার নতুন কাপড় চুজ করে টাওয়াল রুমে পাঠাচ্ছে। সব কাপড়ে খুঁত বের করছে লোকটা খুঁজে খুঁজে। কোনোটার ফিটিং নিয়ে চিৎকার করছে, কোনোটার লং ক্লেট নিয়ে তার সমস্যা, আবার অতিরিক্ত রিভিলিং বলে বলে কাপড় চেঞ্জ করাচ্ছে। আরশ, মাহাদি, ইরহাম, আহান, ভিক্টর জেন্টস সাইডে। জাইন না করে দিয়েছে, সে যতক্ষণ পর্যন্ত কাউকে আসতে না বলে ততক্ষণ পর্যন্ত যেন কেউ না আসে এখানে। পরপর অনেকক্ষণ কাপড়ের খুঁত ধরার পর শেষ পর্যন্ত একটা কাপড় তার পছন্দ হলো। ইশরাত ঠোঁট উল্টে করে দাঁড়িয়ে ইশরাতকে উল্টো করে দাঁড়িয়ে রেখে দেখলো ড্রেসের ডিজাইন খুঁটিয়ে খুঁটিয়ে। শেষ পর্যন্ত এটা ডান করা হলো। ইশরাত ট্রায়াল রুম থেকে এসে ধূপ করে সোফার উপর বসে পড়ল।
নুসরাতকে দেখলো সোফায় বসে মিটিমিটি হাসছে, বলল, নুসরাত নাসির, বেশি করে হাসো, তোমার সময় দেখে নেব। নুসরাত নির্বিকার চিত্রে বলল, এত কষ্ট করতে হলে আমি জীবনেও বিয়ে করব না, প্রয়োজন হলে শার্ট প্যান্ট পরে বিয়ে করব, দেখা যাবে না হয় তখন। ইস্টার ঠোঁট বাঁকিয়ে নুসরাতকে ভেঙচি কাটলো। জাইন একের পর এক জুতা দেখছে, কয়েকটা জুতা পছন্দ করে এনে ইসরাতের পায়ের কাছে রাখলো, ইশারা করলো পরে দেখতে। ইসরাত হাঁপানি গলায় বলল, এনার্জি নেই, এই মুহূর্তে সম্ভব না। জাইন হাঁটু গেড়ে মেঝেতে বসলো, ইসরাতের পা চেপে ধরে নিজের হাঁটুর উপর রাখলো। টাকনু পর্যন্ত স্পর্শ করা জিন্সের প্যান্ট ফোল্ড করে উপরে তুলে দিয়ে বলে উঠল, আপনি রেস্ট করুন, আপনার পা আমার উপর ছেড়ে দিন। ইসরাত পা টেনে সরাতে চাইলো, জাইন চোখ দেখালো, ধমকে উঠে বলল, নড়াচড়া করবেন না, না হলে কোলে বসিয়ে জুতা পরাবো। ইসরাত বিরক্তির শ্বাস ফেলে শরীর ভার সোফায় ছেড়ে দিল। জাইন ধীরে ধীরে ইসরাতের পায়ে জুতো পরালো, প্রত্যেকটা জুতো পরিয়ে জানতে চাইলো কমফোর্টেবল। ইসরাত শুধু এমনি হু বলল। জাইন কয়েকটা পরানোর পর শেষ পর্যন্ত জুতো চুজ করতে ব্যর্থ হলো। ইসরাতকে বলে উঠলো, সবগুলো কমফোর্টেবল হলে সবগুলো নিয়ে নিই। ইসরাত আশ্চর্য বনে গেল, অস্বাভাবিক হেসে বলল, পাগল আপনি? জাইন কথা শুনলো না। ইসরাতের স্টাফকে ডেকে উঠলো, সবগুলো জুতা, হাই হিল ওর হোয়াট এভার প্যাক করে দিন। মেয়েটা হেসে বলল, ইয়েস স্যার। এরপর মেকআপের ওখানে জাইন ইসরাতকে নিয়ে গেল। তাদের জুতোর ব্যাগগুলো বয়ে নিয়ে যাচ্ছে নুসরাত আর মমো। আনিকা মুগ্ধ হয়ে দেখছে জাইনকে, কেয়ারিং একজন পার্সন। এক হাতে ইসরাতকে আগলে রেখেছে নিজের বাহুর সাথে লোকটা। গ্লাস দ্বারা আবৃত শোরুমে ঢুকে গেল জাইন। নুসরাত আর মমো দুজন দুজনের দিকে তাকালো। নুসরাত খ্যাক করে উঠে শুধালো, আমাদের কি এরা জামাই কাজের ঝি নিয়ে আসছে? মমো ঠোঁট উল্টে বলল, জানি না। নুসরাত দাঁতে দাঁত চেপে শুধালো, তুই কি জানিস আমার মা? মমো কিছু বলতে নিলে নুসরাত বলল, চুপ, আর কোনো কথা না, কথা বললে বল, বানিয়ে পার্কিং লটে সটাবো। জাইন ভেতরে ঢুকে ইসরাতকে জিজ্ঞেস করলো, কোন ব্র্যান্ডের স্কিন কেয়ার মেকআপ ইউজ করেন আপনি? ইসরাত শান্ত সুরে বলল, লরিয়ালের। জাইন স্টাফের উদ্দেশ্যে কয়েকটা প্রোডাক্টের নাম বলল, আর মেয়েদের যা যা প্রয়োজন সব দিয়ে দিন। লোকটা সব প্যাক করে দিল। এরপর ড্রেস আর শাড়ি কেনার জন্য অন্য দোকানে ইসরাতকে নিয়ে চলে গেল। তাদের সব জিনিস নুসরাত আর মমো হাতে নিয়ে ঘুরছে। ওদের দিকে মনে হচ্ছে দুজনকে নিয়ে আসছে কাজ করানোর জন্য। জাইন এরপর কয়েকটা শাড়ি বাছাই করে নিল ইসরাতের জন্য। নিজের পছন্দে কিনলেও সে বারবার জিজ্ঞেস করে নিল কমফোর্টেবল কিনা। ইসরাতের একই উত্তর, সব কমফোর্টেবল। বিয়ের শপিং প্রায় শেষের দিকে। আরশ, ইরহাম, আহান, ভিক্টর, মাহাদি এসে হাজির হলো সেখানে। ইরহাম নুসরাতের হাতের সব ব্যাগগুলো নিজের হাতে নিয়ে নিল। তারপর ভিক্টর আর সে মিলে সবগুলো ব্যাগ গাড়িতে নিয়ে রেখে আসলো। এতক্ষণ ঘুরতে ঘুরতে নুসরাতের হাত পা অসাড় হয়ে গিয়েছে। কোনো রকম উড়ে গিয়ে বাড়িতে শুয়ে পড়তে ইচ্ছে করলো তার। হাত দিয়ে ব্যাগ ধরে রাখায় হাতে রেশ রেশ পড়ে গিয়েছে। এসব জিনিসে তাকে কে পাঠিয়েছে? নিজেকে কয়েকটা গালি দিল, কেন আসতে গিয়েছিল। পানির পিপাসা পাওয়ায় আশেপাশে চোখ ঘোরালো। ইরহামকে নিয়ে ফুড কর্নারে যাওয়ার জন্য প্রতিমধ্যে একটা ছেলে এসে নুসরাতের পাশে দাঁড়ালো। নুসরাত ছেলেটাকে দেখেই চিড়ে ফেললো। এটাকে সে দেখেছে ওই নেতা ফেতার সাথে। চেলাটা এখানে কি করছে প্রশ্ন জাগলো মনে। বিরক্তি নিয়ে পাশ কাটতে নিলে ছেলেটা ঠান্ডা পানির বোতল নুসরাতের সামনে এগিয়ে দিয়ে বলল, ভাবি, ভাই পাঠিয়েছে। নুসরাত তীক্ষ্ণতার সাথে ছেলেটাকে দেখলো, চোখা চোখে তাকিয়ে জানতে চাইলো, কে ভাবি? আপনি। নুসরাত ছেলেটাকে পাশ কাটিয়ে যেতে যেতে বলল, আমি কোনো ভাইয়ের ভাবি না, অন্য কেউ। ছেলেটা নুসরাতের সাথে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে কানের কাছে জেদি সুরে বলল, জি না, আপনি ভাইয়ের ভাবি। নুসরাত থেমে গিয়ে আঙ্গুল তুলে শাসালো, কাট কাট কণ্ঠে বলল, আমি ভাবি না, ভুল হচ্ছে। ছেলেটা সম্মানের সহিত চোখ নামিয়ে নিয়ে বলল, আপনিই ভাবি, কোনো ভুল হচ্ছে না। নুসরাতের মাথার উপরিভাগ খা খা করে উঠল রাগে। তারপরও মেকি হাসির বাহার ঠোঁটে ঝুলিয়ে বলল, বালডি, বোঝো না কেন তুমি? আমি তোমার ভাবি না, অন্য কেউ ভাবি, অন্য কেউ ভাবি, অন্য কেউ ভাবি। ছেলেটাও নুসরাতের মতো করে বলল, আপনি কেন বুঝছেন না? আপনিই ভাবি, আপনিই ভাবি, আপনি আমার ভাবি। নুসরাতের জ্ঞান বুদ্ধি প্রায় লোপ পেল। পা থেকে স্লিপার খুলে হাতে নিয়ে চোখ রাঙিয়ে রাঙিয়ে শক্ত কণ্ঠে বলল, আরেকবার ভাবি বল শালা, জুতোর বাড়ি একটাও মাটিতে পড়বে না। ছেলেটা ভয় নিয়ে তাকালো নুসরাতের দিকে, তবুও কোমল কণ্ঠে ডাকলো, ভাবি। নুসরাত কিতকাল ভয়ে শাঙ্কিত হওয়া ছেলেটাকে দেখলো। স্লিপার আবার পায়ে পড়ে নিয়ে বলে
উঠল। ভাবি ডাকার চেয়ে ভালো আম্মা ডাক বেটা। ছেলেটা কণ্ঠে মোলায়মতা এনে ভদ্রতার সহিত ডেকে উঠল, ভাবি আম্মা। নুসরাতের পেছনে ততক্ষণে এসে দাঁড়িয়েছে আরশ। নুসরাত রেগে মেগে কিছু বলার পূর্বেই শটান হয়ে দাঁড়িয়ে থেকে আরশ গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে শুধালো, কে ভাবি আম্মা? নুসরাতকে এসে যে ছেলে পানি সেধেছিল ওর নাম আয়ান। আয়ানের সাথে এসে জুটেছে আরো কয়েকটা ছেলে পেলে। সবগুলো ভাবি আম্মা ডেকে মুখে ফেনা তুলে ফেলেছে। আরো শুধু চুপচাপ লক্ষ্য করছে নুসরাতকে। তার সাথে ভাব নেই এই বেয়াদব মহিলার। তখন জিজ্ঞেস করেছিল এগুলো ভাবি আম্মা কেন বলে তোকে ডাকছে। তার দিকে না ফিরে চুল উড়িয়ে চলে আসছে, সাথে ছেলেগুলোকেও নিয়ে আসছে। আরুষের কাছে কোনো কিছুই ভালো ঠেকছে না। তার বউকেও সব ছোকরা পোলাপান ভাবি ডাকবে কেন? আরুষ মনে মনে কিছু একটা ভেবে গলা খাকারি দিল ছেলেগুলোকে তার দিকে ফেরানোর জন্য। কিন্তু একটা ছেলে আরুষের দিকে ফিরে তাকালো না। রাগে হিস করে আরুষ গলা ফাটিয়ে জানতে চাইলো, ও তোমাদের কি? ছেলেগুলো ফিরে সমসুরে বলে উঠল, ভাবি আম্মা। আরুষ নিজের ক্লিন শেভ ধারালো চোয়ালে হাত বুলালো। ইচ্ছে করলো নিজের চুল নিজে টেনে ছিঁড়ে ফেলতে। রাগ সামলে নিতে প্রখর গরম নিঃশ্বাস মুখ দিয়ে ফুস করে ত্যাগ করলো। তারপর নুসরাতের দিকে ভুরু দিয়ে ইশারা করে বলল, নানি ডাকবে, বুঝেছো? আয়ান কপালে ভাঁজ ফেললো। বয়স বেশি না, 17-18 হবে। তাদের ভাবি আম্মা বলে দিয়েছে ভাবি আম্মা ডাকতে, তাহলে উনি কে যে বলবে নানি ডাকবে? সে শক্ত কণ্ঠে বলল, ভাবি আম্মা বলেছে তাকে ভাবি আম্মা ডাকতে, তাই আমরা সবাই ভাবি আম্মাকে ভাবি আম্মা ডাকবো। আপনি কে আমাদের এসব বলার? আরুষের মাথা রাগে ভন ভন করে উঠল। তার বউ কেন ভাবি হতে যাবে? তার বউ শুধু তার বউ। অন্য সবার নানি খালা চাচি হবে, ভাবি হওয়া যাবে না। এটা কোনোভাবে সম্ভব না, অসম্ভব। বউ নিয়ে সৈয়দ আরশ হেলাল কোনো রিস্ক নেবে না। বউয়ের বিষয়ে সে একদম পাক্কা, কোনো হেরফের হবে না। রাগী কণ্ঠে হিসিয়ে বলে উঠল, আমার বউ হয় ও। নাহিয়ানের ছোকরারা একসাথে হেসে ঠাট্টা করে উড়িয়ে দিল আরশের কথা। আরশের মতো করে তারাও শক্ত কণ্ঠে নিজের জায়গায় পাহাড়ের মতো অতল থেকে বলল, আপনি ভাবতেই পারেন ভাবি আম্মাকে আপনার বউ, কিন্তু ভাবি আম্মা তো আর আপনাকে জামাই ভাবে না। আচ্ছা, ওসব ভাবাভাবির মধ্যে যেন সীমাবদ্ধ থাকে, এর বেশি কিছু যেন না হয়। আরুষের মাথা থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত ধীর ধীর করে রাগে কেঁপে উঠল। নাক ফুলিয়ে কিছু বলতে যাবে তো এসে হাজির হলো সেখানে। সে এসে দাঁড়িয়ে প্রথমে পশ্চাৎ উঁচিয়ে বায়ু দূষণ করলো, তারপর দুহাতে নিজের আশপাশ থেকে বাতাস উড়িয়ে দিয়ে বলল, আপনাকে দুজনরে দেখতে ভাই বোনের লেহান লাগে। আরশ চোখের আকার প্রকট করে মৃদু চিৎকার করে বলল, ওঠে কোন দিক দিয়ে? যত সব ছোট লোকই কথা। তৌফের বলার ভঙ্গিমা দেখলে যে কেউ হেসে গড়াগড়ি খাবে। সে চুলকে নিয়ে খচ্চরের মতো বলল, প্রথমে আসা যাক মুখের কাটিনে। দুজনের সেম মুখ, নাক দুজনেরই উঁচু, ঠোঁটও ছোট ছোট একই রকম, কালারটাও সামান্য এদিক সেদিক, উচ্চতায় প্রায় সেম সেম। আরো শীতল গলায় বলল, নুসরাত নাসির 5 feet 6 inches and I am 6। তোপ নাক কুচিয়ে নিল। তারপর আবারও বলল, শুধু একদিক দিয়ে আপনাগো মিল নাই, আর সব দিক দিয়ে মিল আছে। পুরাই ভাই বোন আপনারা। ভাবি আম্মাকে বোনের নজরে দেখেন, এর বেশি দেখার দরকার নেই। মিনমিন করে বলল, এর বেশি দেখতে গেলে ভাবি আম্মা চোখ উড়িয়ে দেবে। আরশ খুব কষ্ট করে বসেছিল, তার রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার হাত মুষ্টিবদ্ধ করে রেখেছিল। তৌপের এসব আচরণের রাগের মাত্রা এত বাড়লো, কেউ কিছু বুঝে ওঠার আগেই নিজের টেবিল থেকে উঠে এসে শক্তি দিয়ে একটা ঘুষি বসিয়ে দিল। তোপ এমন অতর্কিত হামলা হবে বুঝেনি। আকস্মিক হামলায় নিজের জায়গা থেকে হেলে পড়ে যাচ্ছিল। সোজা হয়ে দাঁড়িয়ে সেও সমান শক্তি দিয়ে বসালো আরশের নাক বরাবর ঘুষি। নাকের পর্দা পাতলা হওয়ায় আবারও সেদিনের মতো নাক দিয়ে বেয়ে তরল গড়িয়ে পড়লো। আরশ হাতের তালু দিয়ে নাক মুছে দেখলো রক্ত। বিরক্ত হলো, তারপর ওইদিকে দৃষ্টি স্থির রেখে তৌফের পেটের কাছে ঘুষি বসালো। তৌফ উল্টে গিয়ে পড়লো মেঝেতে। পেট চেপে ধরে উঠে বসতে যাবে, আরশ এক হাতে কলার চেপে ধরে শুধালো, উই লুক লাইক ফাকিং সিভিলিং। তোপ দাঁত কেলিয়ে হাসলো। মুখে ঘুষি পড়ায় দাঁতের সাথে দাঁত লেগে ঠোঁট কেটেছে। ঠোঁটের রক্ত মুছে নিয়ে বলে উঠলো, অবশ্যই, দেখলে বোঝা যায় ভাই বোনের সেরা জুটি। আরশ রাগে হাত তুলে আরেকটা ঘুষি বসাবে, তার পূর্বেই জাইন সাবধানী স্বরে বলে উঠলো, স্টপ দিস ননসেন্স শিট। শূন্যে তোলা হাত শূন্যেই রইল আরশের। মাহাদি এসে টেনে তুললো আরশকে মেঝে থেকে। তোপ দাঁত বের করে হাসছে। আরশকে উস্কানোর সকল চেষ্টা করছে। জাইন শক্ত কণ্ঠে আদেশ দিল, হাসি বন্ধ করো।
টোপ ঠোঁট চেপে ধরে হাসি বন্ধ করে নিল। ভদ্র বাচ্চার ন্যায় উঠে দাঁড়াতে নাহিয়ানের পেছন পেছন ঘোড়া সবগুলো ছোকরা এসে চেপে ধরল তোপকে। আয়ান নুসরাতের দিকে তাকাতেই দেখলো সে টেবিলে মাথা হিলিয়ে রেখে চেয়ে আছে এদিকে। এতক্ষণ মারামারি দেখার তালে নুসরাতের দিকে তাকানোর কথা বেমালুন ভুলে বসেছিল সে। নুসরাত ঠোঁট বাঁকিয়ে হেসে ব্যগ্রতার সাথে বলল, থেমে গেলে কেন? ভালোই তো লাগছিল। আরো 2-4 মিনিট ফাইট করতে, এক্ষুনি তো ক্লাইম্যাক্স শুরু হতো। মাহাদি আরশকে এনে চেয়ারে বসালো। ভিক্টরকে আনিকা ডেকে পাঠালো। ভিক্টর আনিকার ব্যাগ নিয়ে আসতেই সেখান থেকে ওয়ান টাইম বের করে মাহাদির হাতে তুলে দিল সে। মাহাদি ওয়ান টাইম ব্যান্ডেজ আরশের যেখানে কেটে গেছে সেখানে লাগাতে লাগাতে কানের কাছে ফিসফিসিয়ে টিপ্পনি কাটতে আওড়ালো, ও আমার দায়িত্ব, এর বেশি কিছু না। আরো সামান্য ঘাড় বাঁকাতেই মাহাদি মুখ বন্ধ করে নিল। ঠোঁটে মিটিমিটি হাসি এখনো লেগে, নাকে ওয়ান টাইম লাগিয়ে দিয়ে শেষবারের মতো আবারও বলল, ও আমার দায়িত্ব, এর বেশি কিছু না। দায়িত্ব? হা হা হা। জাইন পরিবেশ সামলে নেওয়ার চেষ্টা করছে, এতক্ষণে দলা পাকিয়ে গিয়েছে তাদের টেবিলের আশেপাশে অনেক ভিডিও করছে মারামারি করার। জাইন ভিক্টরকে ইশারা করলো কিছু একটা, তারপর ভিক্টর সবার কাছে এগিয়ে গিয়ে নিজের হিম করে দেওয়া শীতল কণ্ঠে বলল, যে বা যারা ভিডিও করেছে ডিলিট করো, না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। টোপ ঠোঁটের কাছে রক্ত কাপড়ে মুছে নিল। আয়ানকে ভুর দিয়ে ইশারা করে হাঁটা শুরু করতেই তার সাথে যাওয়া সবগুলো আরশকে শুনিয়ে শুনিয়ে ব্যঙ্গাত্মক ভাবে বলল, ভাবি আম্মা আসছি, ভাবি আম্মা, ভাবি আম্মা আমরা আপনার বাড়ির আশেপাশে থাকবো, ভাবি আম্মা যে কোনো প্রয়োজনে আমাদের জানাবেন, ভাবি আম্মা। ওই ঘটনার পর দেখতে দেখতে 14 দিন কেটে গেল। আরুষের সাথে নুসরাতের দেখা হয় না। আরুষ নিজে সেধে কথা বললেও কথা বলে না নুসরাত। 6টা থাপ্পড়ের বদলা সে নিচ্ছে আরুষের সাথে কোনো বাক্য বিনিময় না করে। আরুষ নুসরাতের এমন বাচ্চামি আচরণে বিরক্ত। গত 16 দিন যাবৎ এই বেয়াদব মহিলা তার সাথে যা তেরিং বিরিং করেছে তা বলার বাহিরে। মাহাদি তাকে নিয়ে শুধু হাসে আর আবেগের বশে বলা একটা কথা নিয়ে সারাদিন টিপ্পনি কাটে। এদিকে ফ্রান্স যাওয়ার সময় যতদিন যাচ্ছে তত দিন আগাচ্ছে। এমন করলে তো চলবে না। নুসরাতের এমন বাচ্চামি আচরণের খেসারত কেন সে দিবে? এদিকে বিয়ের দিন যত কাছে আসছে তত কাজের চাপ ও বাড়ছে। আজ কিছু সময় আরুষের হাতে থাকায় নাসির মঞ্জিলের উদ্দেশ্যে বের হতে নিল। এর মধ্যে জাইন এসে হাজির হলো তার সামনে। নিজস্ব ভঙ্গিমায় দাঁড়িয়ে কিছুক্ষণ আরুষকে দেখলো সে, তারপর বলে উঠল, ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে আমার কথা হয়েছে, ওরা বিয়ের আগের দিন এসে মেহেদি সেট, বিয়ের সেট ঠিক করে নেবে। শুধু অ্যাডভান্স দেওয়া বাকি রয়েছে, ওগুলো নিয়ে তুই দিয়ে আয়। আর একটা কথা, কনভেনশন হল কয়েকটা আমি সিলেক্ট করে রেখেছি, আউটডোরে ইনডোর দেখে আসিস আসার সময়। মোস্ট ইম্পর্টেন্ট থিং, পরিষ্কার পরিচ্ছন্নতা ওদের কেমন তা সবার আগে খেয়াল করিস। জাইন কয়েকটা বক্তব্য দিয়ে যেমন গতিতে এসেছিল তেমন গতিতে চলে গেল। আরুষকে একবার জিজ্ঞেসও করলো না সে যাবে নাকি যাবে না। কি এক অবস্থা! আরুষ দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে মানি ব্যাগ চাবি নিয়ে আসলো। 3/4 প্যান্টের পকেটে ঢুকিয়ে হাঁটা ধরলো সামনে। মাহাদি বিয়ের শপিং করতে গিয়েছে তাই বাসা খালি। ইরহাম আর আহান তো সারাদিন ওই বাড়িতেই পড়ে থাকে, এরা এখনো ওই বাড়িতে। আরুষ বের হয়ে গেল বড় বড় পায়ে। নুসরাতের সাথে দেখা করে কথা বলার চিন্তাটা বেমালুম ভুলে বসলো কাজের চাপে। কনভেনশন হল দেখে সবকিছু সিলেক্ট করে আসতে আসতে রাত 1টা বাজলো। বাসায় আসতে যায় না, আবার তাকে নিয়ে চলে গেল ওয়েডিং ওয়ার্ডরোবে। সেখানে গিয়ে আরো কিছু কাজ শেষ করে বাড়ি ফিরল ভোর 4টায়। ঘুমাতে যাওয়ার চিন্তা ভাবনা মাথায় থাকলেও একদম গোসল সেরে এসে বিছানায় বসলো। চোখ বুলালো পুরো রুমে। নিজের পায়ের কাছে তাকাতেই দেখলো শার্ট খুলে ঘুমাচ্ছে মাহাদি, পরনে শুধু শর্ট প্যান্ট। আরো শিশির পাওয়ার 20-এর ঘরে নামিয়ে দিয়ে ঠাস করে শুয়ে পড়লো বিছানায়। চোখ বন্ধ করতে ক্লান্তিতে ঘুম এসে ধরা দিল অক্ষিপটে। হাতের ভেজা টাওয়াল বিছানার একপাশে পড়ে রইল ও ভাবেই। সকাল সকাল নুসরাতের মাথা হ্যাং হয়ে আছে। তার বন্দুকজি দেখা পাচ্ছে না সে 2 দিন যাবৎ। সেদিন তার রুমে লক করে রেখেছিল, কিন্তু বেটা বদমাইশ বন্দুকজি কোথাও নেই। ভালো করে আশেপাশে খুঁজলো সে, না নেই কোথাও। হঠাৎ মিউ মিউ আকারে শব্দ কানে ভেসে আসতেই থাই গ্লাস বেয়ে উকি দিল নুসরাত। ব্যাকওয়ার্ডে চোখ পড়তেই নুসরাতের চোখ রসগোল্লা হয়ে গেল। বিস্ময়ে দাঁত খিচে গেল। বন্দুকজি বিড়াল একটার সাথে বসে ইটিস পিটিস করছে। সে প্রায় 20 বছরের একজন যুবতী হয়েও প্রেম করতে পারলো না, আর এই বন্দুকজি ছানা থাকতেই প্রেম করে।
নুসরাত চোখ তীক্ষ্ণ করে দেখলো বন্দুকজির সাথে থাকা বিড়ালটা দেখতে চেনা চেনা ঠেকলো তার কাছে। মাথায় চাপ দিতে বিহ্বলিত হয়ে মুখ দিয়ে বের হয়ে আসলো টাইপ শব্দ। তার বিড়াল হয়ে পাশের বাড়ির সজীবের বিড়ালের সাথে প্রেম, এটা নুসরাতের কাছে ঘুর অন্যায় ঠেকলো। কত বড় সাহস সজীব তার উপর দড়ি টালতে পারেনি বলে ওর বিড়াল বদমাইশটাকে আমার নিষ্পাপ বন্দুকজির পেছনে লেলিয়ে দিবে। নুসরাত দুপাশে মাথা নাড়ল, অসম্ভব। মাথায় দু একটা বাজ পড়লেও ইন্ডিয়ান নাটকের মতো। তারপর নুসরাত আরেকটু চোখ খিচিয়ে তাকাতেই দেখলো তার বন্দুকজির পেট সামান্য ফোলা। এতেই নুসরাতের চোখ কোটর থেকে বেরিয়ে আসলো। বড় বড় চোখ বানিয়ে দৌড় দিল ইসরাতকে সব জানানোর জন্য। ইসরাত নিজের রুমে বসে বই পড়ছিল, গভীর মনোযোগ দিয়ে বইয়ে। কিন্তু নুসরাতে ঢুসঢাস করে ভেতরে ঢোকায় মনোযোগ বিক্ষিপ্ত হলো। বই থেকে নজর তুলে উপরে চাইতেই দেখলো নুসরাত উল্টো মেঝেতে পড়ে আছে। দু হাত মাথায় চেপে ধরে নাটকীয় ভঙ্গিতে বলে উঠলো, আমার বন্দুকজি, আমার বন্দুকজি। ইসরাত ভুরু কুচকে তাকাতেই নুসরাত একবার চোখ তুলে তাকালো, আবারও হাই হুতাশে লিপ্ত হলো। মাথা চাপড়ে চাপড়ে নাকি সুরে কেঁদে কেটে ভাসিয়ে দেওয়ার মতো করে বলল, বদমাইশ বন্দুকজি ধোঁকা করেছে আমার সাথে। ইসরাত বুঝলো না কি ধোঁকা করেছে বিলাইটা নুসরাতের সাথে। বই বিছানার উপর রেখে বিরক্ত ভঙ্গিমায় শুধালো, কি ধোঁকা করেছে বন্দুকজি তোর সাথে? ইসরাত হাই হুতাশ করে মাথায় চাপড়ালো, নাটকীয় ভঙ্গিতে চোখের পানি মুছে নিয়ে অস্বাভাবিক ধাবানলে ক্ষিপ্ততা পরিপূর্ণ কণ্ঠে বলে, বদমাইশ বন্দুকজি সজীবের বিড়ালের সাথে ইটিস পিটিস করে পেট বাঁধিয়ে ফেলেছে। ইশরাত বিকট জোরে চিৎকার করে জিজ্ঞেস করলো, কি? নুসরাত খিটখিটে কণ্ঠে চেঁচানো সুরে বলল, বোঝো না শালি, বদমাইশ বিড়াল পেট বাঁধিয়েছে ফষ্টি নষ্টি করে। সামান্য এই কথা? নুসরাত যেন ইশরাতের কথায় আকাশ থেকে ধূপ করে পড়ে গেল। মানে কি বলে এই মেয়ে? সামান্য এই কথা এটা? সে এখনো কুমারী, সুশীল, সুশ্রী, ভদ্র একটা মেয়ে, আর তার বিড়াল পেট বাঁধিয়েছে। এটা তার কাছে বিষপান করার মতো একটা কঠিন বিষয়। ইসরাতের কথায় নুসরাত বলল, এটা সহজ সরল সামান্য একটু ক্ষীণ বিষয় নয়, এটা পৃথিবী ফেটে যাওয়ার মতো বিষয়। বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল বিষপান করে মরে যাওয়ার মতো কঠিন বিষয়। এ আমি মানতে পারলাম না। ঈশাদ শান্ত চোখে চেয়ে বলে উঠল, তাহলে তুইও পেট বাঁধিয়ে আয়, তারপর তুই আর তোর বিড়াল একসাথে বসে বাচ্চা দিবি, না হয় বিষ খেয়ে নিবি। নুসরাত ইসরাতের এত কঠিন কথা মেনে নিতে পারলো না, চিৎকার করে কান চেপে ধরলো, দুদিকে মাথা নাড়িয়ে বলল, এসব বলার আগে তোর মরণ হলো না কেন কেন কেন? ঈশা তো নাটকীয় ভঙ্গিমায় বলল, কারণ 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 কোনো কিছুই নেই, যা সর তোর বিড়ালের কাছে যা। নুসরাত এক আঙ্গুল তুলে সতর্কীকরণ ভঙ্গিমায় শাসালো ইশরাতকে, বলে উঠল, বিড়াল বলবি না, ওর নাম বন্দুকজি, সম্মান দে আমার বিড়ালের বাচ্চাকে। ইশরাত থোড়াই পাত্তা দিল না নুসরাতকে, আরাম করে বসে বই খুলে মনোযোগী হলো। নুসরাত পাত্তা না পেয়ে বিরক্ত হলো, মেঝেতে উল্টে পড়ে রইল অশ্লীল ভঙ্গিতে। নাজমিন বেগম নিজের বোনের বাড়ি গিয়েছেন বিয়ের কার্ড নিয়ে দাওয়াত দিতে। খালি বাড়ি শয়তানের আস্তানা বলে মানুষজন নাজমিন বেগমের যেতেই বাড়ি খালি হয়ে গেল। ইশরাতকে ঠেলে ধাক্কিয়ে পার্লারে যান ট্রিটমেন্ট। ইশরাত যাওয়ার পর বাড়ি নুসরাতের হাতে। নাসির সাহেবও বাড়িতে নেই। ইরহাম আহান এসে জুটল তার মধ্যে। সবাই মিলে স্টোর রুম থেকে সাউন্ড সিস্টেম তুলে নিয়ে আসলো, তা বয়ে টেনে হিচড়ে নিয়ে গেল ছাদে। একটাই তাদের হলো না, খুঁজে খুঁজে আরো দুটো বের করলো, বাটন প্রেস করলো, তারপর সাউন্ড সিস্টেমের পুরো সাউন্ড বাড়িয়ে দিল। বিয়ে বাড়ি একটু তো ভাইব আনা প্রয়োজন, তাই তারা এই ব্যবস্থা করেছে। বাটন প্রেস করতেই তার স্বরে গেয়ে উঠল, বরিশালের লঞ্চে উঠা লইব কেবিন রুম, আহ বন্ধুরে মোর বুকে লইয়া দেব একটা ঘুম, ঠাইসা দিব একটা ঘুম। নুসরাত আর ইরহাম সাউন্ড বক্সের পাশে দাঁড়িয়ে চিৎকার করে করে গানটা গাইলো। আহান ওরা পাশে নাচতে ব্যস্ত। এই গানটা শেষ হওয়ার পর আরেকটা গান দিল, এসেছে এসেছে আবারও এসেছে ইলেকশন, জিতবে নৌকা, নেই কোনো টেনশন, 16 কোটি মানুষের একটাই ডিসিশন, জিতবে নৌকা, নেই কোনো টেনশন, জয় বাংলা, জিতবে আমার নৌকা। এখানে সবাই এসে চিৎকার করে গেয়ে উঠল, জয় বাংলা, হারবে আমার নৌকা, জয় বাংলা, লুঙ্গি সামলা, 16 কোটি মানুষের একটাই ডিসিশন, পড়বে লুঙ্গি, নেই কোনো টেনশন। নাসির মঞ্জিলের গায়ের ধমকে ফেটে যাবে এমন ভাব। তিনটা সাউন্ড বক্সের আওয়াজ এত জোরালো যে নাসির মঞ্জিল ভেদ করে তা সৈয়দ বাড়ি শিকদার বাড়ি পার করে ফেলেছে।
এতক্ষণে সোসাইটির ভেতর থাকা অনেক বাড়ির মানুষ এসে দলা পাকিয়েছে নাসির মঞ্জিলের সামনে। সমান তালে কলিং বেল বাজাচ্ছে তারা। গানের উচ্চ সুরে কলিং বেলের আওয়াজ ডাকা পড়েছে। সৈয়দ বাড়ির জানালার ঠাই গ্লাস খোলা থাকায় তা দিয়ে সুরসুর করে প্রবেশ করলো শব্দযুক্ত গানগুলো। প্রথম প্রথম আওয়াজে এত পাত্তা না দিলেও এখন তা বেড়ে দ্বিগুণ হয়ে গিয়েছে। একটা সাউন্ড বক্সের এত আওয়াজ হওয়া কোনোভাবেই সম্ভব নয়। সবাই ধরে নিয়েছে একসাথে ৩-৪টা এরা চালু করে রেখেছে। ভোরবেলা ঘুমানো তো এখনো ঘুম কাঁচা রয়েছে আরসের। অতিরিক্ত আওয়াজে ঘুমে ভাটা পড়লো। এক হাতে বালিশ কানে চেপে ঘুমানোর বৃথা প্রচেষ্টা করলো। কোনোভাবেই কোনো কিছু সম্ভব হলো না। রাগে হিস হিস করে উঠে বসলো ঘুম থেকে। গানের তালে সৈয়দ বাড়ির প্রতিটা ইট পর্যন্ত কাঁপছে। আরস রাগে লাল হয়ে সামনে যা পেল তা তা গায়ে চড়ালো। সামনের দিকের ফিতাগুলো ঝুলে রইলো। ওভাবেই লাগানোর কথা বেমালুন ভুলে গেল। চওড়া পিঠ ঘুরিয়ে পায়ে স্লিপার ঢোকালো। রুম থেকে বের হতে হতে হাতের কাছে যা পেল তা নিল। চোখে শিরা উপশিরা ঘুমের অভাবে লাল হয়ে আছে। আক্ষি যুগলের অগ্নিকাণ্ড রাগ দেখলেও যে কেউরই শরীরের লোমকূপ শিউরে উঠবে। ভয়ে খাড়া হয়ে যাবে থরথর করে। ধূপধাপ পায়ে নিচে নামতে লিপি বেগম বাধা দেওয়ার চেষ্টা করলেন। রাগের বশে কি না কি করে বসে ছেলেটা। ওনার বড় ছেলেটা যতটা শান্ত দায়িত্বশীল বুদ্ধিমান শান্ত মেজাজের, ছোটটাই ততটা বিগড়ানো। এখন ছেলেটাকে কি বলবেন? তার শ্বশুর মশাই শান্ত এর সাথে শান্ত আর রাগী এর সাথে রাগী এর দিয়ে দিয়েছেন। আগে এমন হবে জানলে নিজে দাঁড়িয়ে বিয়ে হতে দিতেন না। আরশকে নরম সুরে বোঝানোর জন্য বললেন, বাচ্চা মানুষ একটু খুশি মজা করছে, করে নিক। রাগের বশে কিছু করিস না বাবা। দেখ ছোট মানুষ ওরা, আরশ বড় হলে এমন করবে না। আরশ শুনলো না। নিজের গা থেকে লিপি বেগমের হাত ছাড়িয়ে নিয়ে শক্ত পায়ে বের হলো। যেতে যেতে চিৎকার করে গেল, আমার শান্তি একটাও দেখতে পারে না। সারা রাত ঘুমায়নি, ভোরে এসে ঘুমালাম, তাও শান্তি মতো ঘুমাতে দিল না। আজ এদের একটা হ্যাস্ত করেই আসবো। লিপি বেগম পেছন পেছন দৌড়ে এসে অনেকবার আটকালেন আরশকে। আরশ ততবার রাগে চোখ মুখে ওনার দিকে তাকিয়ে গা থেকে হাত ছিটকে সরিয়ে দিল। সুফি খাতুন কোমরে এক হাত দিয়ে দাঁড়িয়ে আছেন সৈয়দ বাড়ির ফটকে, অন্য হাতে চেলাকাঠ ধরে। আরশকে রেগে মেগে যেতে দেখে হাতে চেলাকাঠ ধরিয়ে দিলেন, বললেন, যাও এদের কয়েকটা দিয়ে আসো। আরশ শক্ত হাতে চেলাকাঠ চেপে ধরে ধূপধাপ পায়ে চলে গেল নাসির মঞ্জিলের দিকে। সেখানে গিয়ে গেটের সামনে মানুষের হাউমাউ কাউ দেখলো। এসব ক্যাচক্যাচ সে নিতে পারলো না। সবাইকে সরিয়ে দিয়ে গেটের মধ্যে শক্ত পায়ে লাথি মারলো। উচ্চ শব্দে নড়ে উঠলো, তা আবার অটল নিজের জায়গায় দাঁড়িয়ে পড়লো। আরশ গলার রগ ছিঁড়ে যাওয়ার মতো বীভৎস চিৎকার করলো, বেয়াদ্দপের বাচ্চা, একটাকেও আস্ত রাখবো না। লিপি বেগম হন্তদন্ত পায়ে ছুটলেন রুমের দিকে। রাগের বশে আবার কিছু করে না বসে অনেক খুঁজে খুঁজে মোবাইলটা হাতের মধ্যে পেলেন। দুটো হাতে নুসরাতকে কল মিলাতে গিয়ে হাত পা অসাড় হয়ে আসলো। শঙ্কিত মুখে ঢোক গিলে নিয়ে কল মিলালেন। না ধরলো না, বাঁচতে বাঁচতে কেটে গেল। পরপর আরো কয়েকটা কল দিলেন। শেষবার রিং হওয়ার পর 15তম কল নুসরাত পিক করলো। গানের উচ্চ আওয়াজ ভেসে আসছে মোবাইলের ওপাশ থেকে। বেগুন ওয়ালার ধইরা আমায় বইরা দিল বেগুন আমার থলিতে, আর যাব না বেগুন তুলিতে। লিপি বেগম বললেন, নুসরাত দূরে যাও। নুসরাত দূরে সরে গেল। হ্যালো হ্যালো বলে ফোন স্পিকারে দিতেই ক্ষীণ স্বরে ভেসে এলো লিপি বেগমের আওয়াজ, তোমার জম আসছে তাড়াতাড়ি। কথা শেষ হওয়ার পূর্বেই কেউ একজন লাথি মেরে বসলো ছাদের দরজায়। নুসরাত কেঁপে উঠে পিছু খুললো। ভয়ত্ব নয়নে দেখলো স্টিলের তৈরি দরজা কেঁপে কেঁপে সরে যাওয়া। দরজা সরে যেতে ওপাশে প্রদর্শিত হলো আরশের চাঁদ মুখ। নুসরাতের মুখ দিয়ে অস্পষ্ট সুরে ধ্বনিত হলো, জম এসে গেছে, হায়। নুসরাত গোল গোল চোখে চেয়ে রইল সামনে। পাতলা সাদা স্লিপলেস বিশিষ্ট ফতুয়া টাইপ কিছু আরুষের পরনে। গলা থেকে বুক পর্যন্ত ফিতে বাঁধা হয়নি, তাই গলা থেকে বুক পর্যন্ত বের হয়ে আছে। সুঠাম দেহি শরীরের আটসাট হয়ে লেগে তা। রাগের তোপে গলার কাছে অ্যামডম আপেল উপর নিচে বিট হচ্ছে। নুসরাতের কানের কাছ বেয়ে ভেসে গেল, স্টপ দিস ফাকিং বুলশিট।
নুসরাত ঘাড় কাত করে শুধু তাকিয়ে থাকলো, দেখলো আর শুধু দেখলো। আরুষ যে তাকে কোমর চেপে ধরে কাঁধে তুলে নিয়েছে, সে শূন্যে ভাসছে তা খেয়াল করলো না। ভুবন ভুলানোর চিন্তায় ডুবে গেল সে। নির্লজ্জ চিন্তায় দিনরাত ভুলে দিবাস্বপ্ন দেখতে ব্যস্ত হলো। হা করে চেয়ে চেয়ে শুধু দেখলো পাতলা কাপড়ের অভ্যন্তরে পুরুষালী শক্ত সামর্থ্য সুষ্ঠু বলিষ্ঠ শরীরের রেখা। দেখতেই থাকলো শুধু। নাকের ভেতর দিয়ে বয়ে চলল কড়া কস্তুরীর ঘ্রাণ। পুরুষালী শরীরের মাস্কি করা সেই ঘ্রাণে দিবানা হয়ে যাওয়ার মতো অনুভূতি হলো। কানে ভেসে আসলো সাউন্ড সিস্টেম থেকে ভেসে আসা হালকা শব্দে রঞ্জিত গান। দেওয়ানা বানাইছে রে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। নাসির মঞ্জিলের উঠোন জুড়ে বিস্তর এক কাঁঠাল গাছ, যার ডালপালা শাখা পোশাখায়ের এত বিস্তর যে বাড়িটার একাংশ জুড়ে শুধু এই গাছ। গাছে বড়সড় মূল বের হয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, যেখানে অনায়াসে বসতে পারবে 4-5 মানুষ। বড় গাছটি সদর্পে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে বাড়ির মাঝ বরাবর। গাছের মোটা ঢালের সাথে উল্টো অবস্থায় ঝুলন্ত বাঁধা 3 শয়তানের উস্তাদ। সামনের বেতের চেয়ারে হাতে চেলাকাঠ নিয়ে পায়ের উপর পা তুলে বসে আছে আরশ। চোখের দৃষ্টি অগ্নিময়, নিষ্পাপ কালো বলয়ের শুনশান দৃষ্টি চোখ দিয়ে নিষেধাজ্ঞা জারি করছে কোনো কিছু না বলার জন্য। নুসরাত সেসবের তোয়াক্কা করলো না। আরশের চোখের ঠিক কঠিন দৃষ্টির পরোয়া না করে নির্লজ্জের মতো আরশকে স্টক আউট করলো। তারপর পাভাটের মতো সুর তুলে আরশকে ভেঙিয়ে গিয়ে উঠলো, আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে, মন আমার কি চায় বুঝায় কেমনে। আরশ নুসরাতের দিকে ওইভাবেই তেরা চোখে তাকিয়ে রইল। নুসরাতকে কিছুক্ষণ দেখে নিয়ে আড়ম্বরপূর্ণ শক্ত কণ্ঠে বলে উঠল, বেডরুমে চলুন নুসরাত নাসির, আপনার মন কি চায় ভালো করে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেব। নুসরাত ঠোঁটেলিয়ে হাসলো, চোখের দৃষ্টিতে নমনীয়তা। আরশের ক্ষোভপূর্ণ কণ্ঠে কোনো হেলদোল হলো না তার। আহান ঠোঁট চোখা করে কিছু বলতে যাবে, তার আগেই চেলা কাঠের শক্ত বাড়ি খেয়ে মুখ দিয়ে বের হওয়া টু শব্দখানি ভেতরে ঢুকে গেল। নুসরাত খিটমিট করে হেসে উঠতেই তার পিঠে বাড়ি পড়ল। মুখে ফুটে ওঠা হাসি মিলিয়ে গেল নিমিষেই। ঝুলন্ত অবস্থায় থাকতে থাকতে মনে পড়ে গেল সেদিনকার কথা, যেখানে তারা সবাই মিলে বেচারা মন্টুকে উল্টো করে বেঁধে রেখেছিল গাছের সাথে। দুঃখে নাকের ডগা পিটপিট করে উঠল। ভেতরে ভেতরে মর্মাহত হয়ে নুসরাত ডেকে উঠল করুণ সুরে, আরশ ভাই। আরশ উত্তর দিল না নুসরাতের ডাকে, শুধু এগিয়ে আসলো তার দিকে দুপা। নুসরাত বলে উঠল, নাক পরিষ্কার করব। আরশ পকেট হাতে টিস্যু বের করে নুসরাতের হাতে ধরিয়ে দিতে যাবে, নুসরাত চোয়াল শক্ত করে কোতপূর্ণ কণ্ঠে বলে উঠল, আপনি পরন্ত বস্তুর সূত্র জানেন না। আরশ কথা বলল না। আলগোসে হাত বাড়িয়ে নুসরাতের নাকের ডগা টিস্যুর সাহায্যে পরিষ্কার করে দিতে যাবে, নুসরাত খুশি মনে আবার বাধা দিল। ইসরাত ইশারা করলো আরশের কাপড়ের দিকে, বলল, আপনার কাপড় দিয়ে নাক মুছে দিন, টিস্যু দিয়ে নাক মুছলে অ্যালার্জি হয়ে যায়। আরশ নুসরাতের কথা কানেই তুলল না, টিস্যু দিয়ে চেপে নাক পরিষ্কার করে দিল। আহান আর ইরহাম চোখ উল্টে নুসরাত আর আরশের ঢং দেখলো। আহান মুখ বাঁকিয়ে বলল, নিজের বাড়িতেই এইচডি মানের সিনেমা দেখা যায়, আর আমরা হলে যাই সিনেমা দেখতে। কথা শেষ করে ঠোঁট বাঁকাতেই ধুপ করে আওয়াজ হলো। কারোর বুঝতে বাকি রইল না আহানের পায়ের শক্ত বাড়ি পড়েছে জেলা কাঠের। নুসরাত শুধালো, আরশ ভাই আপনি পাগল হয়ে গিয়েছেন? আরশ নিষ্পাপ চোখে ঘুরিয়ে শীতল মুখে দেখলো নুসরাতকে। রক্তশূন্য ফ্যাকাশে গলায় রগরগে কণ্ঠে বলল, শ্যাট আপ নুসরাত নাসির। নুসরাত নিজেও আরশকে ভাঙিয়ে বলে উঠল, শ্যাট ইউ শ্যাট আপ আরশ হেলাল, মার খাবেন আপনি, একটাও মাটিতে পড়বে না। নুসরাত মুখ বাঁকালো, মুখ ঘুরিয়ে অন্য পাশে তাকিয়ে অলস ভঙ্গিতে মিনমিন করে বলল, আমি নুসরাত নাসির, একটা খেলে 10টা দিতে জানি। আরশ রাগে হিসহিস করে উঠল। এই বেয়াদব ভণ্ড মহিলার মুখ বন্ধ করা তার কাছে দুর্বোধ্য ঠেকল। চিৎকার করে বলে উঠল, শাট দ্য ফাক আপ নুসরাত নাসির। আরশের নিষ্প্রভ চোখের চাহনি আরো বাড়ি কাঁপানো চিৎকারে সবাই চুপ হয়ে গেল। পরের মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি চলে গেল। দক্ষিণে হাওয়া বইল মৃদু গতিতে, আলো মিইয়ে গেল মাঝ আকাশে। গাড়ির হর্নের শব্দ হলো নাসির মঞ্জিলের বাইরে। গাড়ি থেকে বের হয়ে গেট আনলক দেখতেই নাজমিন বেগমের মাথা গরম হলো তড়িৎতার সাথে। বাড়ির বাইরে অবস্থানরত অবস্থায় পা থেকে জুতা খুলে হাতে নিতে হলো না। ওখানেই দাঁড়িয়ে থেকে কিভাবে উত্তম মাধ্যম দিবেন তিনটাকে ধরে তার চিন্তা ভাবনা পর্যন্ত শেষ করে নিলেন। প্রবল দাবদহে হেঁটে আসতে আসতে জ্বলে পড়ে কঠিন স্বরে ডেকে উঠলেন, নুসরাতের বাচ্চা।
নুসরাত গাছের উপর ঝুলে থেকে জবাব দিল, জি আম্মা। নাজনীন বেগমের মাথা দেখা গেল, সাথে কণ্ঠস্বরে উপস্থিতি বোঝা গেল কাঠিন্যের। বেয়াদবের বাচ্চা, গেট খোলা রেখে কোথায় মরেছিস? তোর জামাই এসে গেট লাগাবে? কথা শেষ করতেই দৃশ্যমান হলো নুসরাতের ভ্যাটকানো মার্কা মুখ, আহাদের আর ইরহামের ও একই অবস্থা মুখের। সবকটাকে এভাবে ঝুলে থাকতে দেখে হাই হাই করে উঠতে যাবেন তার পূর্বে নজর কাড়লো আরশ। বেতের ছোপার উপর আরাম করে চোখ বুজে শুয়ে আছে সে। ছোট সেন্টার টেবিলে রাখা চেলা কাঠ। বুঝতে দেরি হলো না, কোনো না কোনো কাণ্ড ঘটিয়েছে এই তিনজন মিলে। চোখ পাকিয়ে রাগে হিসহিস করে উঠলেন, খুবই ধীর ভঙ্গিমায় রাগে ফুসফুস করে শুধালেন, কুত্তার দল, কি করেছিস সবগুলো মিলে? সবাই ঠোঁট উল্টে বোঝালো কিছু করেনি তারা। নাজমিন বেগম একটারও কথা বিশ্বাস করলেন না। এক হাতে জায়গা করে নেওয়া জুতো জোড়া দেখিয়ে বলে উঠলেন, জুতোর বাড়ি একটাও মাটিতে পড়বে না। তবুও তারা অস্বীকার করলো তারা কিছু করেনি। চোখ মুখে ফুটিয়ে তুলল অসহায়ত্ব, মর্মান্বিত মনোভাব। যে কেউ দেখলে বুঝবে বাচ্চাগুলো ভাজা মাছটি উল্টে খেতে পারে না। কুটিলতার চোখের ভেতর আড়াল করে অসহায় কণ্ঠে কিছু বলতে নেবে তার আগেই নড়ে চড়ে উঠল আরশ। চোখ খুলতে দর্শন হলো নাজমিন বেগমের ঠোঁটে ঝুলানো হাসির বহরে রঞ্জিত মুখখানা। আরো অবাক চোখে চেয়ে শুধালো, কখন এসেছেন মেজমা? নাজমিন বেগম খুশিতে গদগদ হয়ে উঠে বললেন, এই তো এক্ষুনি। আরশ কিছু বলবার পূর্বে নাজমিন বেগম বলে উঠলেন, তোমাকে কোনো কৈফত দিতে হবে না বাবা, আমি বুঝতে পারছি এরা মিলে কিছু একটা করেছে। এদের আগামী 24 ঘন্টা এভাবে বেঁধে রাখলেও আমার কোনো সমস্যা নেই। নাজমিন বেগমের কথা শুনে সবগুলো একসাথে জল ঝুলিয়ে বলে উঠল, অ্যাঁ? নাজমিন বেগমের কথায় আরশ মাথা নাড়ালো। নাজমিন বেগম আর বেশি খাটালেন না তাদের। চোখ দিয়ে নুসরাতকে ঝামটা মেরে তিরস্কার ভঙ্গিতে চলে গেলেন। আর কাঁঠাল গাছের সাথে ঝুলন্ত অবস্থায় বাধা রইল নুসরাত। আরশের পানে এতক্ষণ যে মুগ্ধতা আকর্ষণ নিয়ে চেয়েছিল সেসব কমে গিয়ে ভর করলো ক্ষোভ। সময় গড়িয়ে সন্ধ্যা হলো, সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ল। তখনও গাছের সাথে বাঁধা সবাই। আধা ঘন্টার শাস্তি হিসেবে উল্টো করে বাঁধা ছিল সৈয়দ বাড়ির গুণধর ব্যক্তিরা। তারপর আরশ তাদের সোজা করে বেঁধে রেখেছে। আগে পা ছিল গাছের ডালের সাথে বাঁধা, আর এখন সোজাভাবে হাত বাঁধা। ঝুলন্ত অবস্থায় থেকে আরশকে গালি দিচ্ছে নুসরাত। নুসরাতের আজগুবি গালিগুলো আরশ কানেই তুলল না। এক কান দিয়ে ঢুকালো তো অন্য কান দিয়ে সুরসুর করে বের করে দিল। বেতের সোফায় শক্ত ভঙ্গিমায় বসে থাকলো সে। বা হাতের মধ্যে ধরা মোবাইলে কিছু একটা করলো, ওভাবেই বসে থেকে অনেকক্ষণ। রাত বাড়লো। ঘড়ির কাটায় 10টায় গিয়ে থামতে নাসির সাহেব আর বাড়ির ভেতর থাকতে পারলেন না। বাড়ি থেকে বাড়ি থেকে বের হয়ে আরশের নিকট জোরে আর্জি করলেন গাছের উপর থেকে নামানোর জন্য। এরপর নাসির সাহেবের কথায় তিনজনকে গাছের উপর থেকে নামানো হলো। হাত বাঁধা থাকায় কালশিটে দাগ পড়েছে সবার সেখানে। সবার হাতে স্পষ্ট দেখা গেলেও নুসরাতের হাতে খুব একটা দেখা গেল না। নুসরাত হাত নিচের দিকে নামাতেই ঝিনঝিন করে উঠল। অসরতা ভর করলো সারা শরীরে। চোখ উল্টে পড়ে যাওয়ার ভান করলো, তার আগে নাসির সাহেব দৌড়ে এসে নিজের সাথে জড়িয়ে নিলেন তাকে। নুসরাত নাসির সাহেবের সাথে লেগে থেকে হেসে উঠল শব্দ করে। বাদরামি করে আরশকে ভেঙিয়ে ভেঙিয়ে সুর টেনে গাইল, যৌবন লাগাইছো আমায় এই দেহে আগুন, পরের দোয়ায় আসে আমার অঙ্গতে ফাগুন। আরশ চোখ পাকিয়ে বলে ওঠে, শ্যাট আপ নুসরাত। নুসরাত নাসির সাহেবকে ভর দিয়ে বাড়ির ভেতরে যেতে যেতে গানটা বিড়বিড় করলো। আরশ হা করে তাকিয়ে রইল নুসরাতের যাওয়ার দিকে। মাথায় ঘুরপাক খেলো, কোন মাটি দিয়ে এই মাথা মোটাকে আল্লাহ তৈরি করেছে যে 8 ঘন্টা গাছের সাথে বেঁধে রাখার পরও এভাবে গান গাচ্ছে। ঠোঁট দিয়ে অস্পষ্ট সুরে উচ্চারণ হলো, অসভ্য। সকাল 6টার সময় নুসরাতের শখ জাগলো টাটকা টাটকা মধু খেতে। এত কেভিং জাগলো যে কোমরে হাত রেখে বাড়ি থেকে একা একা বের হয়ে গেল মধুর খোঁজে। সৈয়দ বাড়িতে যখন যখন বিয়ে হয় তখন তখন একটা না একটা গাছের মৌমাছি বাসা বাঁধে। তাই নতুন উদ্যমে নুসরাত মৌমাছির চাক খুঁজতে লাগলো। তার চিন্তা মতোই খুঁজতে খুঁজতে কাঁঠাল গাছের একদম উঁচু ডালে দেখলো মৌমাছির চাক। লোভে চকচক করে উঠলো তার চোখখানি। লোভাতোর চোখে চেয়ে মাথা মোটার মতো লাঠি দিয়ে মৌমাছির চাকে ধাক্কা দিতেই মৌমাছি ভন ভন করে বের হয়ে আসলো। দল বেঁধে কিছুক্ষণ নুসরাতের দিকে চেয়ে রাগী ভঙ্গিমায় এসে কামড় বসিয়ে দিল গালে, নাকে, ঠোঁটে, থুতনিতে, কপালে। নুসরাত পালানোর আগেই তেড়ে আসা সকল মৌমাছি ইচ্ছে মতো কামড়ে দিল তাকে। রাগ কমে যেতে আবারও তারা দলবল বেঁধে নিজেদের আস্তানায় ফিরে গেল। নুসরাত যখন
বাড়ি ফিরল নাজমিন বেগম। আঙ্গুলে তসবি পড়ছিলেন তখন। তাকে দেখতে হা হা করে হেসে উঠে জানতে চাইলেন, কি মুরব্বিয়ানা করতে গিয়ে এই অবস্থা করেছো? নুসরাত নাক টেনে কাঁদো কাঁদো সুরে বলে উঠল, আম্মা মৌমাছি কামড়েছে, সামান্য মধু চুরি করতে যাওয়ায়। নাজমিন বেগম হা হা করে হেসে উঠলেন। নুসরাতের ধীরে ধীরে ফুলে যাওয়া মুখের দিকে চেয়ে আবারও হাসলেন। নুসরাত কপাল কুঞ্চিত করে ব্যথা নিয়ে মুখ নাড়িয়ে বলে উঠল, আম্মা হাসবে না তুমি? নাজমিন বেগম হাসতে হাসতে বললেন, আর হাসবো না, হা হা হা। সকাল 10টার সময় সৈয়দ বাড়ি থেকে বিয়ের জিনিসপত্র নিয়ে আসলো আরশ, আহান, ইরহাম, আনিকা আর ভিক্টর। ভিক্টর সবসময়ের মতো হাতে একটা মেয়েলি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকলো আনিকার পেছনে। নুসরাত ঘুম থেকে উঠে নিচে যখন নামলো তখন সকলের চোখ ছানা বড়া হয়ে গেল। মুখ ফুলে আলুর বস্তার মতো হয়ে গিয়েছে নুসরাতের। আরশ তখনও লক্ষ্য করেনি তাকে। মুখের চারিদিকে ব্যান্ডেজ করে রাখা তার। আনিকা উৎফুল্ল কণ্ঠে জিজ্ঞেস করলো, এটা কি তোমার নতুন কোনো স্কিন কেয়ার? নুসরাত খ্যাপাটে নয়নে দেখলো আনিকাকে। অত্যন্ত কঠিন স্বরে বলল, আমি মজার মোটে নেই। ইরহাম নুসরাতকে উপর নিচ দেখলো অনেকক্ষণ। ইসরাতকে তাদের দিকে আসতে দেখে শুধালো, বড় আপার মুখের এই অবস্থা কেন? ইসরাত নুসরাতের মুখের দিকে চেয়ে না চাইতেও হেসে দিল শব্দ করে। ঠোঁটের উপর হাত রেখে হাসি আটকে বলে উঠল, কাঁঠাল গাছে মৌমাছি চাক বেঁধেছে। আমাদের ঘরের বিশিষ্ট সাহসী আপা টাটকা টুকরা মধু চাক থেকে আনতে গিয়ে সকাল সকাল মৌমাছির কামড় খেয়ে এসেছেন মুখে। মুখ ফুলে ডাবের মতো হয়ে যাওয়ায় দাদু ওর মুখে মধু লাগিয়ে ব্যান্ডেজ করে দিয়েছেন যাতে ব্যথা কমে যায়। এজন্য মুখের এই অবস্থা। ইসরাতের কথা শেষ হতে এতক্ষণ আটকে রাখা ইরহাম নিজের হাসি নুসরাতের পানে চেয়ে হা হা করে হেসে উগরে বের করে দিল। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তার ফোলা মুখ দেখলো, তার আঙ্গুল তুলে ইশারা করে হাসলো। আহান এসব দেখলো না। সে তার ক্যামেরা দিয়ে নুসরাতের ঠাস ঠাস করে ছবি ক্যাপচার করে সব দিক থেকে। আরশ ভাইয়ের কাছে নুসরাতের এসব ছবি বিক্রি করবে একটা 500 টাকা দিয়ে, আর সাথে নুসরাতকে আবার ভাইরাল করে দিবে সব জায়গায়। ক্যাপশনেও সে ভেবে রেখেছে, তরুণ যুবতী এক যুবক মধুওয়ালার কাছ থেকে মধু চুরি করতে গিয়ে মধুর মালিকের কাছে কামড় খেয়ে ফিরে এসেছেন। মানুষ তো আর বুঝবে না সে মৌমাছির কথা লিখেছে, মনে করবে ডিপ কোনো কাহিনী। এতে মনে মনে একটু শয়তানি হাসিও দিয়ে দিল। আনিকা নুসরাতের মৌমাছির কাছ থেকে কামড় খাওয়ার সম্বন্ধে কোনো কিছু জানলো না। সে নুসরাত কি স্কিন কেয়ার করেছে তার জানার জন্য উৎফুল্ল উদ্বিগ হয়ে উঠল। ভিক্টরকে কাজে লাগালো সব জেনে এসে তাকে জানাতে। এর মধ্যে নাসিন মঞ্জিরের অন্দরে প্রবেশ ঘটলো আরশের। ঢুকেই তার চোখগুলো সূক্ষ্মভাবে ঘুরলো পুরো ড্রয়িং রুমে। তীক্ষ্ণ চোখে চারিপাশে দেখতেই দেখলো এক কোনায় বসে আছে নুসরাত, ঠোঁট চেপে বসে কিছু একটা করছে। আরো এগিয়ে যেতেই পুরো মুখ দৃশ্যমান হলো। মুখে ব্যান্ডেজ করা দেখে মন উদ্বিগ হলো কি হয়েছে জানার জন্য। তবুও নিজেকে স্বাভাবিক রাখলো। কোনো তৎপরতা নিজের উপরে দৃশ্যমান হতে দিল না। আলগোসে নুসরাতের পাশ ঘেঁষে বসে হাত বাড়িয়ে থাবা মেরে মুখের দুপাশে নিজের সৌষ্ঠব হাত দিয়ে চেপে ধরলো। নুসরাত লাফ মেরে সরে যেতে নিয়ে থেমে গেল আরশকে দেখে। আরশ কতক্ষণ নুসরাতের মুখ চুপচাপ নীরবে দেখলো। তারপর রাশভারী অধিকার বিস্তারকারী সুরে বলল, মুখে কি হয়েছে? নুসরাত ঠোঁট টিপে উদাসীন কণ্ঠে বলল, মৌমাছি কামড় দিয়েছে। এইটুকু কথা শুনে আরশ আর বসলো না। দ্রুত পায়ে যেভাবে এসেছিল সেভাবে বেরিয়ে গেল নাসির মঞ্জুল থেকে। এরপর আরশের টিকিটিও দেখা গেল না। আনিকা যখন দেখলো আরুষ নুসরাতের সাথে কথা বলছে তখন রাগে ফুলে উঠলো। এত ভালোবাসা সে দেখতে পারলো না। হিংসায় মেয়েলি মনে দাও দাও করে আগুন জ্বলে উঠলো। নিজের জায়গা থেকে এক প্রকার উড়ে এসে নুসরাতের পাশে বসতে বসতে হিসিয়ে জানতে চাইলো, আরুষের সাথে তোমার এত কিসের কথা? নুসরাত ঘাড় বাঁকিয়ে তাকালো। আনিকার প্রশ্ন তার কাছে মোটেও জুৎসই লাগলো না। এটা তাদের পার্সোনাল বিষয়। আনিকা কেন নাক গলাবে এখানে? কপাল কুঞ্চন করে দেখলো আনিকার সুন্দর মুখ। মেয়েটা ফর্সা সুন্দর হলেও কঠিন লেভেলের স্যাসরা। এক ভুরু সামান্য উঁচিয়ে দম্ভ ভরা কণ্ঠে শুধালো, আপনি কে? আনিকা বিস্ময়ে যেন আকাশ থেকে উল্টে পড়ে। অক্ষিকোটর থেকে গোলক বের হওয়া শুধু বাকি। চোখ বড় বড় করে বলল, আমি আরশের উঠবি। নুসরাত ঠাট্টা করে হেসে উড়িয়ে দিল যেন আনিকার কথা বাতাসে। আরশের উপর কঠোর অধিকারবোধ ছাপিয়ে বলে উঠল, সে আমার স্বামী। পুরো পৃথিবী জানে সৈয়দ আরশ হেলাল নুসরাত নাসিরের স্বামী। শুধু নুসরাত নাসিরের স্বামী আর কারণ নয়। কে আপনি যে আমার স্বামীকে নিজের উঠবি হিসেবে দাবি করছেন? আমার কথা লিখে নিন মিস আনিকা, আমি নুসরাত নাসির বেঁচে থাকতে ওই বেটাকে
কখনো দ্বিতীয় বিয়ে করতে দেব না। আর যদি ওই বেটা আগে আমি মরেও যাই তাহলে পেত্নী হয়ে এসে আমার সাথে নিয়ে যাব। তারপর দুজনে মিলে কবরে শুয়ে বসে লেট নাইট ডেটিং করব। এবার ভালোই ভালো নিজের খালুর চোখে দেখুন আরশ ভাইকে। আনিকা কিছু বলার পূর্বে ইরহাম আর আহান এসে হাজির হলো কাপড় নিয়ে সেখানে। আনিকার হাত পা মুখে কাপড় বেঁধে দিল ঝটপট সবাই মিলে। আহান নিজের ক্যামেরা দিয়ে ভিডিও করছে, সাথে ফটো ক্যাপচার করছে। আনিকাকে বেঁধে রাখলো সবাই শক্ত করে। সেখানে এসে উপস্থিত হলো ইসরাতও। নুসরাতকে ব্যান্ডেজ বেঁধে বসে থাকতে দেখে হা হা করে হেসে উঠল। আনিকা মনে করলো ইসরাত তাকে বাধা দেখে হাসছে। ইসরাত হাসতে হাসতে ঢলে পড়ল সোফায়। আনিকা এর মধ্যে মুরগির মতো বাধা অবস্থায় দেখে আবারও হেসে উঠল। ইসরাতের কান নুসরাতের কথায় ভেদ করলো। নুসরাত বলছে, না না, খালুর চোখে দেখবি না, তুই আব্বার চোখে দেখবি আরশ ভাইকে, আর মনে প্রাণে আব্বা মনে করবি। তুই তো আবার খারাপের খারাপ, খালুর চোখে দেখলে আর মনে মনে জামাই ভেবে বসে থাকলে কোনো রিস্ক নেওয়া যাবে না এই বিষয়ে। আব্বা ডাকবি আর এক্ষুনি ডাকবি আমাদের সামনে। ইরহামকে নুসরাত ইশারা করলো মুখ খুলে দিতে, তারপর আবার এক হাত তুলে থামিয়ে দিল, বলল, 1 মিনিট দাঁড়া। ইরহাম থেমে গেল। নুসরাত আনিকাকে শুধালো, আগে বল চিৎকার করবি? চিৎকার করলে বেশি কিছু করব না, গুলি করে উড়িয়ে দেব, বুঝেছিস? আনিকা গোল গোল চোখে চেয়ে রইল। নুসরাত ধমকে উঠে জানতে চাইলো, বুঝেছিস? আনিকা উপর নিচ মাথা নাড়ল। ইরহাম ধীরে স্থিরে মুখে খুলে দিল আনিকার। আনিকা সবার পানে চেয়ে নাকি সুরে কান্না ধরতেই নুসরাত চোখ পাকিয়ে থমকালো। ঠোঁটে হাত রেখে ফিসফিস করে বলল, চুপ, একদম চুপ, গুল্লি মেরে উড়াই ফেলবো, চুপ বলছি না। আনিকার কান্নার আওয়াজ ভারী হতে দেখে নুসরাত ইরহামকে বলল, ইরহাম, যা তো আব্বার লাইসেন্স বিশিষ্ট রিভলভার নিয়ে আয়, এটাকে আজ কবরে চালান করে দেব। ন্যাকামি করে ন্যাকা চুদ্দা। আনিকা মুখ বন্ধ করে নিল। ঠোঁট টিপে ভয়ার্ত চোখে দেখলো নুসরাতকে। আহান খুবই ভদ্রলোকের মতো ভিডিও বানাচ্ছে। আনিকাকে নুসরাত শাসিয়ে নিয়ে বলে উঠল, আব্বা না ডাকলে আজ তোকে বন্দুক দিয়ে চুদলিং পং করে দিব। তাড়াতাড়ি আব্বা ডাক আরশ ভাইকে, আর আমাকে আম্মা ডাক। আনিকা অসহায় চোখে চেয়ে রইল সবার দিকে সাহায্যের আশায়, কিন্তু একটাও তাকে সাহায্য করলো না। ইরহাম নুসরাতকে দেখিয়ে বলে উঠল, আম্মা ডাকো নুসরাতকে। আনিকা অনেক কষ্টে ভরা চক্ষু জল নিয়ে ডেকে উঠল, আম্মা। নুসরাত বিরক্তি হয়ে কপাল কুঞ্চিত করলো। অনীহা নিয়ে আনিকার মাথায় সামান্য গাঁটটা মেরে শুধরে দিয়ে বলল, ঠিক ফিল পাচ্ছি না, আম্মা আম্মা। নুসরাত, আম্মা ডাকো তো বাচ্চা। আনিকা খুবই চোখ লাল করে ডেকে উঠল, নুসরাত আম্মা। আরশকে বাড়ির ভেতরে আহান ঢুকতে দেখে বলল, মেজো ভাইয়া আসছে এদিকে। নুসরাত ঝটপট আরশের দিকে আঙ্গুল তুলে বলল, পুরো ড্রয়িং রুম ফাটিয়ে যদি আজ তুই আরশ ভাইকে আব্বা না ডাকিস তাহলে আমি নুসরাত নাসির তোকে ফাটিয়ে ফেলবো। ডাক আরশ ভাইকে আব্বা, বেয়াদব। আনিকা ঠোঁট চেপে বসে রইল। ইরহাম আপেল কাটার ভোতা একখানা ছুরি বের করে বলল, গলা কেটে ফেলবো, আরো সাব্বা ডাকো। আনিকা অসহায় মুখ বানিয়ে বসে রইল, চোখে টলটলে পানি নিয়ে গলার সুর উঁচিয়ে ডেকে উঠল, আরো সাব্বা। আহান হেসে উঠল। আনিকার ডাক আরুষের কাছ পর্যন্ত পৌঁছায়নি, তাই এদিকে ফিরেও চাইল না, চলে গেল অন্যদিকে। ইরহাম নুসরাতকে ইশারা করে বলল, ও তোমার আম্মা? আরুষকে ইশারা করে বলল, ছোট ভাইয়া তোমার আব্বা। এবার আব্বা আম্মা একসাথে ডাকো তো বাবু। আনিকা অসহায় চোখে চেয়ে নুসরাতকে ডাকলো, আম্মা। নুসরাত হাসি মুখে হাত বাড়িয়ে আনিকাকে কোলে তুলে নেওয়ার ভঙ্গি করে বলে উঠল, নাও পারফেক্ট, আসো আমার ধামড়ি বাচ্চা, তোমাকে কোলে তুলে নি। আব্বা আম্মার থেকে এতদিন এত দূরে ছিলে কেন? ওলে ওলে ওলে। নাসির মঞ্জিলের বাঁ পাশে গোলাকৃত্র করে সাজিয়ে রাখা কয়েকটি চেয়ার, সেখানে হাতে রসায়ন বই নিয়ে মনোযোগী হয়ে বসে আছে আহান। চোখ দুটো একদম দেবে দিচ্ছে বইয়ের ভেতর। এত মনোযোগ বইয়ের প্রতি কেন তা বুঝে ওঠা মুশকিল বটে। অনেকক্ষণ বইয়ের পানে চেয়ে থেকে নেত্র তুলে উপরে তাকালো। চোখের মধ্যে টানা চশমা খুলে নিয়ে তর্জনী আঙ্গুল দ্বারা বৃদ্ধা আঙ্গুলের সাহায্যে চোখ মুছলো। অতঃপর আবারও মনোযোগ সহকারে বই দেখতে ব্যস্ত। সে প্রচুর মনোযোগী হয়েছে রসায়নের জৈব রসায়ন পাঠের প্রতি। ইশরাত আপির বিয়ের আগে মদ তৈরি করতে হবে, আর সেটা বানিয়ে নুসরাত আপুর উপর ট্রাই করতে হবে। মেজমা মনে করেছেন সে পড়ালেখার প্রতি মনোযোগী হয়ে গিয়েছে, আসলে তা তো না। সে মাথায় কি ফোন দিয়ে আসছে তা জানলে বেচারি মেজমা অক্কা পাবে।
নুসরাত মুখ ফুলিয়ে এসে বারান্দার কাছে দাঁড়ালো, পায়চারি করতে করতে নিজের হাতের মুঠোয় নিচে খামচালো অনেকক্ষণ। হঠাৎ আরশকে ভেতর থেকে বের হতে দেখে শীষ টেনে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলো। ফলস্বরূপ আরশ ফিরেও তাকালো না, বিরক্ত হয়ে দাঁড়িয়ে রইল সে। করার মতো কিছু খুঁজে পেল না আকস্মিক আরশকে এক পকেটে হাত গুজে অন্য হাতে সিগারেটের আগুন ধরাতে দেখে নুসরাত থেমে গেল, দুষ্টিবুদ্ধি মাথায় চাপলো। আরশ সিগারেট ঠোঁটে গুজতেই নুসরাত চিৎকার করে বাজখাই গলায় গেয়ে উঠল, ছেলে তোর গোলাপ গোলাপ ঠোঁটে যখন বিড়ির ধোঁয়া ওঠে, ছেলে তোর গোলাপ গোলাপ ঠোঁটে যখন বিড়ির ধোঁয়া ওঠে, সেই ধোঁয়া দেখিতে বড়ই ভাল লাগে, সেই ধোঁয়া দেখিতে বড়ই ভাল লাগে। আরশ চোখা দৃষ্টি নিয়ে ফিরে তাকালো নুসরাতের দিকে, শক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, আসবো? নুসরাত দুহাত পেতে দিয়ে বলল, আসো বাবু আসো। আরশ বিরক্তি সুরে নুসরাতকে শুধালো, লজ্জা লাগে না? নুসরাত অবাক হওয়ার ভান করলো, চোখ দুটো উল্টে নিয়ে জানতে চাইলো, লজ্জা করবে কেন? আমি কি কোনো পাপ করছি নাকি উলঙ্গ হয়ে ঘুরছি? পরিপূর্ণ কাপড় পরে ঘুরছি, এতে লজ্জা পাওয়ার কি আছে? অদ্ভুত। আরশের মুখ থেকে ঝরে ঝরে বিরক্তি পড়ল, চোখ সরু করে দেখলো বাচাল ভদ্র মহিলাকে, তারপর হিসিয়ে বলল, মৌমাছির কামড় খেয়েও লজ্জা লাগছে না, বেয়াদব। আরো সেটা বলতেই নুসরাত বারান্দা ধরে প্রায় ঝুলে পড়লো, উকি ঝুঁকি মেরে দেখলো কাঁঠাল গাছটাকে। পুরো স্ক্যান করা শেষে আরুষের দিকে চেয়ে হা হা করে হেসে উঠলো। আরুষ এমন হাসির মানে খুঁজে পেল না। নুসরাত বলল, আরুষ ভাই আপনি মৌমাছির চা করিয়ে দিয়েছেন, হা হা। আপনি জেলাস আরুষ ভাই, মৌমাছির উপর আবার কে জেলাস হয়? আরুষ নুসরাতের এমন হাসিতে নির্বাক বনে গেল, এটা শুধু হাসছে কেন আর এমন করে তাকাচ্ছেই বা কেন? অদ্ভুত দৃষ্টিতে নুসরাতের দিকে তাকিয়ে থাকলো আরশ। আরশকে এভাবে তাকাতে দেখে নুসরাত বলল, আরশ ভাই এভাবে তাকাবেন না। আরশ এক ভুরু উঁচিয়ে জানতে চাইলো কেন? নুসরাত দুই হাতে নাটকীয় ভঙ্গিতে ধীরে মুখ চেপে ধরতে গিয়ে একটু জোরেই চেপে ধরলো, পর মুহূর্তে চোখ মুখ খিচিয়ে গলা ফাটিয়ে চিৎকার করে উঠলো, আম্মা, ব্যথা। আরুষ তখনও নুসরাতের নাটকীয় ভঙ্গিতে করা কাজগুলো দেখছে নিচে দাঁড়িয়ে টান টান শরীর নিয়ে, উষ্ণ ভাপে ঘেমে গিয়ে কায়া হতে কস্তূরের সুঘ্রাণ বের হচ্ছে মৃদু। নুসরাত আরুষের দিকে চেয়ে বলল, আরুষ ভাই আবারও প্রশ্ন করুন, আপনি কেন? আরুষ নুসরাতের কথা অনুযায়ী আবারও প্রশ্ন করলো, কেন? নুসরাত দুহাতে নিজের মুখ আবারও নাটকীয় ভঙ্গিতে চেপে ধরে বলে উঠল, আপনি এভাবে তাকালে আমার পায়ের তালু রাগে জ্বলে ওঠে, তাই এভাবে তাকাবেন না। আরুষ সিগারেটের শেষ অংশ ফেলে দিয়ে সেন্টার ফ্রেশ নিজের মুখে পড়ল, তারপর দুহাত পকেটে করে তারপর দুহাত পকেটে আরাম করে ঢুকাতে ঢুকাতে বলল, দেখি তো কেমন পায়ের তালু জ্বলে ওঠে। নুসরাত ব্যাককেলের মতো বারান্দার রেলিং এর উপর বসে আছে, আরুষের দিকে পা তুলে বলল, এই দেখুন রাগে কিরকম পায়ের নিচ দিয়ে ধোয়া বের হচ্ছে। আরুষ নুসরাতের কথায় ঠোঁট টিপে মাথা নাড়ালো বোঝার ভঙ্গিতে, তারপর বলল, সবার মাথা দিয়ে ধোয়া বের হয় আর তোর পা দিয়ে বের হয় কেন? নুসরাত দুই হাত ছেড়ে দিল রেলিং এর উপর থেকে, শাহরুখ খানের স্টাইলে দুপাশে হাত মেলে বলতে গেল, আমি নুসরাত নাসির সবার থেকে আলাদা। কিন্তু ততটুকু বলার ফুসরত হলো, কানে বাজলো আরুষের চিৎকার, বেয়াদবের বাচ্চা, পড়ে কোমর ভাঙবি। বলা শেষ হতে ধূপ করে পড়ে গেল নুসরাত, পড়লো তো পড়লো আহানের মাথার উপর পড়লো সশব্দে। আহান নিচের দিকে ঝুঁকে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে ঘাস দেখছিল, কিন্তু দেখতে পারলো কই? শরীরের উপর ধুম করে এসে মোটা একটা জলহস্তে পড়ে গিয়েছে তার। আহান কোকিয়ে উঠল, সাথে নুসরাতও। নুসরাত উঠে দাঁড়িয়ে কোমর চেপে ধরার ভঙ্গি করতে চাইলো, কিন্তু মনে হলো সে ঠিকই আছে। মাথায় আসলো মোটা একটা তোলার বস্তার উপর পড়ায় বেশি ব্যথা পায়। আহানের দিকে ফিরে চাইতেই দেখলো বেচারা চেয়ারের সাথে চ্যাপটা হয়ে আছে, চোখের চশমা ভেঙে গিয়ে একপাশে ঝুলছে। নুসরাত আহানের দিকে চেয়ে শব্দ করে হেসে উঠল, তারপর আবার আহানকে আর চোখে দেখলো, আবার হাসলো, দেখলো আর হাসলো, হাসতে হাসতে ঢলে পড়লো নিজের পাশে দাঁড়ানো ব্যক্তির গায়ে। আহান নিজের চোখের ভেঙে যাওয়া চশমা খুলে দেখলো দুঃখী মুখ বানিয়ে, তারপর নুসরাতের পানে ছলছল নেত্রে চেয়ে তুলে বলল, তুমি আমার সব বিক্রিয়া নষ্ট করে দিয়েছ, আমার ম্যাগনিফাই গ্লাস। আহানের ব্যথাতুর স্বরে নুসরাত আরো জোরে হেসে দিল। আহান দুঃখ ভারাক্রান্ত মনে বলল, জৈব যুগের পাট পরে মদ তৈরি করার চেষ্টা করছিলাম, কিন্তু তুমি আমার সব বিক্রিয়ার উপর পড়ে বিক্রিয়ার সকল দ্রব্য নষ্ট করে দিলে।
পড়ার আর জায়গা পাওনি, তোমার জামাইয়ের মাথার উপর পড়লে না কেন? নুসরাত হা হা করে হেসে উঠল, একটা কথার উত্তর দিল না। আহান আবারও বলল, হতে চাইলাম অ্যাটন ল্যাভাসিয়ারকে করে দিলে নিউটন। নিউটনের মাথায় আপেল পড়েছিল আর আমার মাথা আরুষ ভাইয়ের বউ পড়েছে। আপেল পড়ায় বেটা নিউটন হয়েছিল আর আমার মাথায় জলহস্তী পড়ায় আমি আহান টন হয়ে গিয়েছি। আজ থেকে আমি আহান টন। হেলাল সাহেব হাতে রাখা খবরের কাগজে চোখ বুলাচ্ছেন অনেকক্ষণ যাবৎ। খবরের কাগজে ওই এক জিনিস, খুন, ধর্ষণ, হত্যা। হেলাল সাহেব এসব দেখে দেখে তিক্ত বিরক্ত, তাই শক্ত হাতে খবরের কাগজ বন্ধ করে বসে রইলেন। বয়স বাড়ার সাথে সাথে পেটের ভুঁড়িও বৃদ্ধি পাচ্ছে তার। পেটের উপর হাত রেখে বসতে সুফি খাতুনের আবির্ভাব ঘটল সেখানে। হিলাল সাহেবের পাশে বসতে বসতে কিনখত কাল কুটনি মহিলাদের মতো আশেপাশে দেখলেন। দেখে নিলেন মেয়ে নামক রণচণ্ডী মহিলা আছে নাকি নেই। দেখলে ঝাড়ি থেকে রক্ষে নেই তার। আশপাশ দেখা শেষে গলা খাকারি দিলেন। তিনি এই বয়সে এসেও একটু বেশি পরনিন্দা করতে ভালোবাসেন, তাই পরনিন্দা করতে উদ্বিগ হলেন। বললেন, কি ভেবেছিস হেলাল? হেলাল সাহেব ভুরু বাঁকালেন, শুধালেন, কি কিছু ভাবার কথা ছিল? সুফি খাতুনের নিকট প্রশ্ন ছুড়ে দিয়ে চুপ করে গেলেন তিনি। সুফি খাতুন মাথায় হাত দিয়ে আকাশ থেকে পড়ার মতো ভঙ্গি করলেন, বললেন, ইরহাম আর নাসিরের ছোট মেয়ের বিয়ে বিষয়ে। হেলাল সাহেব মনে করার ভঙ্গিতে মাথা নাড়লেন, ঠোঁট চোখা করে বললেন, ও ওই কথা, জাইনের বিয়ের পর দেখছি এই বিষয়। সুফি খাতুন কুটিল হেসে উঠে দাঁড়ালেন, মনে মনে নাচতে নাচতে শুরু করলেন, এখানে একটা কাজ্জা বাঁধিয়ে দিয়েছি ভেবে। আহান মুখের মধ্যে আইস কিউব লাগিয়ে ঘুরছে, সাথে যাকে পাচ্ছে তাকে ধরে বিস্তারিত জানাচ্ছে। নুসরাত আপুর মতো বটলি মহিলা তার উপর পড়ার পর যে সে বেঁচে আছে এটাই অনেক। এই 15.5 বছরের জীবনে সে নির্ঘাত কোনো ভালো কাজ করেছে যার ফলশ্রুতিতে আজ বেঁচে। কিন্তু মাথায় তেমন ভালো কাজের কোনো কথাই আসলো না। জীবনের প্রথম পৃষ্ঠে থেকে যা করেছে তা একবার করে রিভাইজ করে নিল। তেমন ভালো কিছুই করেছে বলে মস্তিষ্কের স্নায়ুকোষে ধরা পড়ল না। তারপর সে জ্যোতিষদের মতো হাত তুলে খোদা ভক্তি দেখিয়ে নিজেকে বাহবা দিয়ে বলে উঠল, আহান্টন ভালো কিছু করেছিস, তাই তুই আজ বেঁচে আছিস। পাশের বাড়ির সাজনা বেগম এসেছিলেন ইসরাতকে জাইনের কি কি দিয়েছেন দেখার জন্য। তখন আহান ভদ্র মহিলার সাথে কিনকাত পূর্বে ঘটনার বিস্তারিত জানাতে গেল। ভদ্রমহিলা শুনতে চাইলেন না, জোর করে ধরে বেঁধে পুরো কাহিনী জানা। আহান বলতে থাকলো, জীবনে আমি সৈয়দ আহান নওফিল একটা ভালো কাজ করেছিলাম, তাই আজ বেঁচে আছি, না হলে নিশ্চিত মরে যেতাম। সাজনা বেগম এতক্ষণ আহানের বকবক শুনছিলেন, এবার গিয়ে কথা বললেন, নুসরাত যদি আরো দুজন এসে তোমার উপর পড়ে বাবা, তবুও তোমার কিছু হবে না। আর ভালো কাজের কথা বলতে গেলে তুমি তোমার ছোট ভাই আর ছোট আপু জীবনে মানুষের কোনো ভালো কাজই করনি। তোমরা তো মানুষের ভালোই দেখতে পারো না। ভালো কিছু হতে দেখলে সেখানে একটা ঝামেলা বাঁধানোর চেষ্টা করো। হয়তোবা কারোর ওখানে ঝামেলা বাঁধাতে গিয়েছিলে, পারোনি, এটাই ভালো কাজ করেছো। আহানের ফাটা মুখ ফাটা রয়ে গেল। ভদ্রমহিলার কাছে একটু প্রশংসা করতে আসায় ভদ্রমহিলা তাকে একদম অপমান করে ছেড়ে দিবে। সে ঝুলে যাওয়া চোয়াল নিয়ে চলে গেল নুসরাতের কাছে। যেতে যেতে মুখ ঝামটা মারলো সাজনা বেগমকে দেখিয়ে। মিনমিনিয়ে উচ্চারিত হলো জিভে, এই মহিলার এই স্বভাবের জন্যই মন্টু বেটা দ্বিতীয় বিয়ে করেছে। আমি হলে কবে তৃতীয় বিয়ে চতুর্থ বিয়ের প্রস্তুতি নিতাম। যত সব নিন্দুক মহিলা মানুষ, মানুষের পিঠ পিছে কথা বলে। হেলে দুলে বাহির আসতেই দেখলো নুসরাত আর ইসরাত বসে। লাফ দিয়ে গিয়ে নুসরাতের পাশে বসতে বসতে থাবা মেরে তার হাত চেপে ধরলো। হাতের কালো ড্রায়ালের ঘড়ির মধ্যে সময় দেখলো, প্রায় 1টা বেজে গেছে। ইরহাম হেলে দুলে এর মধ্যে আসলো ভেতরে। তাদের পাশ ঘেঁষে বসতে বসতে বলে উঠলো, তোমার সতীন আবার গিয়েছে তোমার জামাইয়ের কাছে। নুসরাত তরাক করে উঠে বসলো, চোখ খিচিয়ে শুধালো, মাদার চুদটা আবার গিয়েছে আরশ ভাইয়ের কাছে? ইরহাম ঠোঁট টিপে হাসি সংবরণ করলো। হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়িয়ে জ্বালানো হো। নুসরাত লাফ দিয়ে উঠে দাঁড়ালো। ইসরাত মজা করে এমনি বলল, নুসরাত বটি নিয়ে যা। নুসরাত উন্না পেটে চেপে পেঁচিয়ে যেতে যেতে থেমে গেল। ইরশাদের দিকে তাকিয়ে বলে উঠল, ঠিক কথা বলছিস, আহান্না যা বটি নিয়ে আয়, কুত্তির আর চুল গোড়া থেকে কেটে ফেলবো।
আহান নুসরাতকে সমর্থন করে বলল, তুমি যাও, আমি তোমার পিছু পিছু দা নিয়ে আসছি, তাহলে একটা ভাব আসবে নিজের প্রতি। নুসরাত লাফিয়ে লাফিয়ে চলে গেল। আহান, ইসরাত, ইরহাম একে অন্যের দিকে চেয়ে কয়েকবার চোখের পাতা ফেললো, তারপর ভৌ দৌড় দিল নুসরাতের পেছন পেছন। নুসরাত একদম 3 লাফ মেরে গিয়ে আনিকার মুখের সামনে দাঁড়িয়ে পড়লো। আনিকা ভয় পেয়ে এক হাতে আরশের বাহু চাপু ধরতে যাবে, নুসরাত কটমট করে হুংকার দিয়ে উঠলো, আনিকার বাচ্চা। আনিকা ভয়ে আরুষকে শক্ত করে চেপে ধরতেই যাবে, নুসরাত ধাক্কিয়ে তাদের মধ্যে ঢুকে গেল। আরুষ ভুরু বাঁকিয়ে তাদের দিকেই তাকাতেই নুসরাত তার মুখ ঠেলে অন্য পাশে ফিরিয়ে দিল। পায়ের পাতায় ভর দিয়ে উপরের দিকে উঠে আরুষের কানের কাছে ফিসফিসিয়ে বলে, 2 মিনিট কান বন্ধ করে বসে থাকুন, একটু মেয়েলি বিষয়ে কথা আছে ওর সাথে। আরুষ চুপচাপ অন্য পাশে ফিরে গেল, কানে ইয়ারপড গুজতে গুজতে। নুসরাত নিজস্ব ভঙ্গিমায় বলে উঠল, ইস, আমার ধামরি বাচ্চা, তোকে আমি একটু আগে কি বোঝালাম। আনিকা চলে যেতে চাইলো, নুসরাত এক হাতে তার নিজের কবজায় নিয়ে নিল। ইরহামকে ইশারা করে বলল, ওই ইরহাম, আমার বাপের লাইসেন্স বিশিষ্ট রিভলভার বের কর, শালিকে আজ ট্রিগার পয়েন্টে রেখে লাথি মারবো। ইরহাম সত্যি সত্যি রিভলভার বের করে নিল প্যান্টের ভেতর থেকে। নুসরাত হকচকিয়ে উঠে বলল, হয়েছে হয়েছে, লুকিয়ে ফেল, তোকে কে বলেছে সত্যি সত্যি বের করতে। ইরহাম যথাজ্ঞা ভঙ্গিতে আবারও ঢুকিয়ে নিল। নুসরাত বলল, শোন আমার বাচ্চা, ও তোর আব্বা, যাকে বলে ধর্মীয় মতে আব্বা। ইরহাম নুসরাতের কথায় বাধা দিয়ে বলে ওঠে, ধর্মীয় মতে এখনো আব্বা হয়নি। ইসরাত টিটকারি মেরে বলে উঠল, এর জন্য মাথায় টুপি পরিয়ে আব্বা ডাকতে হবে সামনাসামনি, তাহলে বাপ মেয়ের মিলন ভালোভাবে হবে আর ধর্মের আব্বায়ও আরশ ভাই পরিণত হবে। নুসরাত সবার কথা মনোযোগ সহকারে শুনলো, বলল, শোন আমার ধামরি বাচ্চা, বাপের সাথে এমন লতকা লতকি করলে মানুষ খারাপ বলবে, বলবে এত বড় মেয়ে বাপের গলা ধরে ঝুলছে এখনো। আনিকা নুসরাতের দিকে চেয়ে আরশকে ডেকে উঠল, আরশ। নুসরাত আনিকাকে ভেঙিয়ে উঠে বলল, আলোচ কি, আব্বা ডাক বেটি, গিলুহীন মেয়ে, একটু আগে যাকে বাপ ডাকলে 2 মিনিট যেতে না যেতে তাকে ছাইয়া ভেবে বসে রইলে, এটা দেখে মনে হচ্ছে কেয়ামতের আলামত। আহান নুসরাতের কথায় শক্ততা আনতে বলল, এইসব মেয়েদের দেখলেই বোঝা যায় কেয়ামত আসতে খুব একটা দেরি নেই। আনিকা নুসরাতের দিকে চেয়ে রইল। নুসরাত কিছুক্ষণ আনিকার কাপড় চোপড় দেখে ইরহাম আহানকে চুটকি বাজিয়ে দেখালো এখান থেকে চলে যেতে। দুজন মুখ ঝুলিয়ে হেলে দুলে বাড়ির ভেতরে চলে গেল। তারা চলে যেতে নুসরাত ঠোঁট টেনে হেসে কিছু বলতে যাবে, আবার থেমে গেল। আরশকে নিজেদের পাশে দাঁড়ানো দেখে আনিকাকে টেনে নিয়ে আসলো দূরে। ইসরাত নিজেও সাথে এসেছে। নুসরাত এবার বলল, এসব ছোট ছোট জিনিস দেখিয়ে তুমি পুরুষ, এসব ছোটখাটো জিনিস দেখিয়ে তুমি পুরুষ মানুষকে আকর্ষিত করতে চাইছো, চলবে ইনশাআল্লাহ।